স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছে মিসাদিয়া লাবনী। বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে রাজধানীর তেল পাম্পগুলোতে। নিত্যদিনই দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। তবে গ্রাহকদের অনেকের মধ্যেই প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে বাসায় মজুত করার প্রবণতা তেল সংকটকে আরও বাড়িয়ে তুলছে বলে অভিযোগ করেছেন পাম্প সংশ্লিষ্টরা। আর পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ করে রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চায় মালিক সমিতি। এদিকে বিভিন্ন স্থানে ফুয়েল কার্ড নিয়ে লম্বা লাইনও দেখা গেছে। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল থেকেই ভিড় দেখা যায়। গ্রাহকরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকে অভিযোগ করেন, বাজারে জ্বালানির কোনো সংকট নেই, তেল নিয়ে সিন্ডিকেটের চেষ্টা করা হচ্ছে। না, তেলের সংকট নাই, তেল আছে পর্যাপ্ত পরিমাণে। তেলের হয়তো সংকট নাই, কিন্তু তেল একটা লিমিটের উপরে দিতেছে না। যেমন 500 টাকা তেল দিতেছে, আমরা 2 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে আছি, তাতে আমাদের যে সময়ের মূল্যায়নটা তো হচ্ছে না। গ্লোবাল ক্রাইসিস, এই ক্রাইসিসের মধ্যে যে এখনো তেল দিচ্ছে বা লিমিটে পাচ্ছি, এটাই তো অনেক বড় কিছু। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনা করে গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল না নেওয়ার আহ্বান জানান পাম্প সংশ্লিষ্টরা। আমরা শুরু থেকে বলে আসতেছি, তেলের আতঙ্ক আর কিছু নাই। সরকার যে রেশনিং পদ্ধতি দিচ্ছে, আমরা ওইভাবেই তেল দিচ্ছি। এখন পাবলিক আসলে একটু আতঙ্ক হইয়া বারবার তেল নিচ্ছে, এটা একটা ফেনিক আর কিছুই না। এদিকে পাম্প মালিকরা অভিযোগ করেছেন, ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো। রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্প বন্ধ রাখার প্রস্তাব দেন তারা। দেশে বর্তমানে তেলের যে মজুদ রয়েছে তা দিয়ে সংকট মোকাবেলা সম্ভব। বলা বাহুল্য, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা একটি সাময়িক সমস্যা, যা কাটিয়ে উঠতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এই অবস্থায় যদি প্রত্যেকে নিজের গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করে রাখার প্রতিযোগিতায় নামেন, তাহলে সাধারণ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের যথেষ্ট মজুদ রয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশে বর্তমানে 1,28,939 মেট্রিক টন ডিজেল মজুদ আছে। অবৈধভাবে মজুদ করা 2,96,000 মেট্রিক টন জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ডিজেল পাচার রোধে সরকার সজাগ। ফুয়েল কার্ড নিয়ে অ্যাপ প্রস্তুত করা হচ্ছে। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে 2-1টি জায়গায় চালু করা হবে। তিনি বলেন, এপ্রিল মাসে জ্বালানি তেল নিয়ে কোনো অসুবিধা নেই। গত বছর যে পরিমাণ জ্বালানি তেল দেওয়া হতো ডিপোতে, সেই পরিমাণ তেলই দেওয়া হচ্ছে। মজুদকৃত জ্বালানি উদ্ধারের টোটাল পিকচারটা বলি। এ যাবৎ ডিজেল উদ্ধার হয়েছে 2,07,365 লিটার, অকটেন 28,938 লিটার, পেট্রোল 60,002 লিটার, অল টুগেদার 2,96,305 লিটার। 30 মার্চ শুধু গতকালকে যে অভিযান হয়েছে, তার মধ্যে 391টা অভিযান আমরা সারা দেশে পরিচালনা করেছি। গতকাল মামলা হয়েছে 191টি, অর্থদণ্ড হয়েছে 9,35,070 টাকা, কারাদণ্ড হয়েছে একজনের 2 বছর সাতক্ষীরাতে, একজনের 1 বছর চাঁদপুরে, একজনের 1 মাস গাজীপুরে। নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ, সুষ্ঠুভাবে বিতরণ এবং জনদুর্ভোগ কমাতে ফুয়েল কার্ড দিচ্ছে সরকার। এই কার্ড নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের। ভিড়ে স্ট্রোক করে চুয়াডাঙ্গায় মারা গেছেন একজন। কার্ডের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে ফারজানা আফরোজ টুম্পা রিপোর্ট। শেষ দিনের মতো চুয়াডাঙ্গায় বিতরণ করা হয় ফুয়েল কার্ড। এই কার্ড নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। জেলা সদরে ভিড় সামাল দিতে না পেরে মঙ্গলবার 4 উপজেলা থেকে ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে। কার্ড নিতে গিয়ে দুপুরে আলমডাঙ্গায় ভিড়ের মধ্যে স্ট্রোক করে বখতিয়ার রহমান নামে এক এনজিও কর্মী। সঙ্গে সঙ্গেই মারা যান তিনি। সোমবার জেলা প্রশাসন কার্যালয়ে কার্ড নেয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনাও ঘটেছে। ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড বিতরণ চলছে। কার্ড দেয়া হবে 4 এপ্রিল পর্যন্ত। এই কার্ড ছাড়া 5 এপ্রিল থেকে ঠাকুরগাঁও জেলায় কোনো চালক তেল নিতে পারবেন না। শুধু বৈধ মোটরসাইকেল চালকরাই এই ফুয়েল কার্ড পাবেন। ফিলিং স্টেশনে লাইনের পর এখন লাইন দীর্ঘ হচ্ছে ফুয়েল কার্ডের জন্য। সকাল থেকে অনেকেই কার্ড না পাওয়ার অভিযোগ করছেন। এর জন্য ওখানে লাইনে দাঁড়াইতে হচ্ছে, ঘন্টা ঘন্টা সকালে যায় দাঁড়ায়, আবার এখানে কার্ডের জন্য আমাদেরকে কাজকর্ম নাই। এই অনেক বেশি মানুষের সার্ভিস দেওয়ার জন্য যত বেশি ভোটের আয়োজন করবে, আমরা তত বেশি সুবিধাভাবে সেই সেবাটা পাবো। আশা করি
আমাদের এই ফুয়েল কার্ডের মাধ্যমে আমরা যারা ফুয়েল কার্ডধারী তারা সঠিকভাবে তেলটা পাবো। নড়াইলে জ্বালানি তেল নিয়ে ভোগান্তির শেষ নেই। পাম্পে আসলেই মুহূর্তের মধ্যে তেল শেষ হয়ে যাচ্ছে। এ জেলায় এখনো কার্ড দেয়া শুরু হয়নি। এ নিয়ে গ্রাহকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমার ধান নষ্ট হয়ে যাচ্ছে, আমি ডিজেল নিতে আইছি, একটু ডিজেলও পালাম না। বিতরক বলতেছে যে ডিজেল আছে দিবানি, পরে কষ্ট ডিজেল নেই। তেল জামে করে রাত্রের বেলায় বিক্রি করা হচ্ছে। প্রত্যেকটা মোড়ে দোকানে 200 টাকা থাকলে তেল পাওয়া যাচ্ছে 1 লিটার, কিন্তু তেলের অরিজিনাল রেট হচ্ছে 116 টাকা। তেল কোথাও দিচ্ছে না। আমি কালকে এই জায়গা থেকে 4 ঘন্টা দাঁড়াই থেকে তেল না পেয়ে চলে গেছি। ফুয়েল কার্ডের মাধ্যমে গ্রাহক পর্যায়ে জ্বালানি ভোগান্তি কতটা কমানো যাবে সেটি এখন দেখার বিষয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। সামষ্টিক অর্থনীতির মূল্যায়ন বিবেচনায় না নিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলে অর্থনীতিতে তার ভয়াবহ প্রভাব পড়বে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। জ্বালানি আমদানির ব্যয় বাড়লে চলতি হিসেবে ব্যয় বাড়ার পাশাপাশি টান পড়বে বৈদেশিক মুদ্রা রিজার্ভে। মঙ্গলবার সিপিডির এক প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিস্তারিত প্রতিবেদনে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে এই আলোচনা। আলোচনায় উঠে আসে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি, দেশের দুর্বল অর্থনৈতিক কাঠামো, রাজস্ব আয় ব্যবস্থাপনা এবং আসছে বাজেট নিয়ে নতুন সরকারের করণীয় নিয়ে নানা দিক, যেখানে বাজেট নিয়ে নিজেদের পথরেখা তুলে ধরে সিপিডি। আমরা আরো বেশি আলোচনায় উঠে আসে জ্বালানি সংকটের এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের গোপন চুক্তির কারণে রাশিয়ার সস্তা জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ার বিষয়টি। শুধু রাশিয়া নয়, সংকটের এই সময়ে জ্বালানির বিকল্প উৎসগুলোকেও মারাত্মকভাবে সংকুচিত করছে বলে জানায় সিপিডি। আন্তর্জাতিক জীবন সমস্যাগুলো আমরা দেখছি, এটা আছে, এবং আপনারা দেখেছেন যে গত সরকারের আমলে সংকোচনমূলক পদক্ষেপের পরেও কিছুটা সময় হয়তো মূল্যস্ফীতি একটু কমেছিল, কিন্তু মূল্যস্ফীতি কিন্তু আর কমছে না। সমস্যা নিরসনে সরকারকে আগামী বাজেট নিয়ে ৩-৪ মাসের স্বল্পমেয়াদী এবং ৩ বছরের মধ্যমেয়াদী পথরেখা দেওয়ার পরামর্শ দেয় সিপিডি। যে এখন খুব দ্রুত একটা পথরেখা তৈরি করা দরকার আগামী 3 থেকে 4 মাসের জন্য, একটা রোড ম্যাপ দরকার 3 থেকে 4 মাসের জন্য। সেই জন্য একটা 3 বছর মেয়াদী মিডিয়াম টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক, যেটা প্রচলিত ধারা, সেটাকে কার্যকর করে ব্যবহার করা উচিত। রাজস্ব আহরণের ক্ষেত্রে দীর্ঘদিনের দুর্বলতা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ বলে জানায় সংস্থাটি। রাজস্ব ব্যবস্থাপনায় দুর্বলতা কাটিয়ে ওঠার এখনই সময় বলছে সিপিডি। রাজস্ব ব্যয় এত বেশি যে এটার থেকে কোনো উদ্বৃত্ত নিয়ে আর কোনো সরকারি উন্নয়ন ব্যয় করার মতো কোনো ক্ষমতা থাকে না। সেহেতু আপনারা দেখবেন যে পুরোটাই আমার ঋণ করে আমার এডিপি হচ্ছে কিনা, নাকি ওটার ভিতরে আমি কিছু রাজস্ব উদ্বৃত্ত ওখানে দিতে পারি। আর যেই বাজেট আমি অর্থায়ন করব ঘাটতিটা, সেইখানে যেন দেশি এবং বিদেশির অর্থায়নের সূত্রে যেন ভারসাম্য থাকে। ভর্তুকি কমিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর আয় বাড়ানোর পরামর্শ সিপিডির। আপনারা যোগাযোগ রাখলে আপনাদের অন্যান্য কাজে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। দর্শক, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে ফোনে যুক্ত হচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এজাজ হোসেন। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ, বলুন। হ্যাঁ, জি, জ্বালানি তেল নিয়ে বা জ্বালানি নিয়ে দেশে এই মুহূর্তে যেই সংকট তৈরি হয়েছে, এই বিষয়টা আসলে আপনার মতামতটা আমরা জানতে চাই। দেখুন, এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আমরা এখন যেটা আপনি বললেন সঠিক বিতরণ, হ্যাঁ, সরকার বলছে আমাদের যথেষ্ট আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিতরণে সাংঘাতিক রকমের সমস্যা হচ্ছে। ভোক্তা এবং জনগণের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে একটা আমাদের এই সব বৈশ্বিক এইসব সমস্যার জন্য আমরা কতখানি প্রস্তুতি রেখেছি সেটা, এইটার ব্যাপারে যদি আমি বলতে চাই যে আমরা অনেকেই যখন ইউক্রেন রাশিয়া ওয়ার হলো তখনও এরকম ডিজেলের দাম সাংঘাতিক বেড়ে গেছিল। সাপ্লাই যদিও ঠিক ছিল, দাম সাংঘাতিক বেড়ে গেছিল, আমাদের আনতে সাংঘাতিক অসুবিধা হচ্ছিল। তো সেই সময় আমরা জোর করে বলেছিলাম যে আমরা যদি যেটাকে বলে স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখতাম, তাহলে আমাদের এই যে দাম বেড়ে যাওয়ার কারণে যতটুকু আমাদের ক্ষতি হচ্ছে, অসুবিধা হচ্ছে, এবং এই যে বিতরণের যে একটা অরাজকতা দেখতে পাচ্ছি, এগুলা হতো না। আমি একটা এক্সাম্পল দিই। জাপানে দেখেন, আমি অনেক দেশের আমরা উদাহরণ শুনছি এখন,
ইয়েতে নিউজে, কিন্তু জাপানের কথা কেউ বলছে না। কারণ কারণ ওরা তো আমদানি নির্ভর হওয়ার কারণে ওদের 200 থেকে 220 দিনের একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে। তার মানে অ্যাটলিস্ট 100 দিনও যদি চলে তারপরে তাদের হয়তো চিন্তা কিছু হতে পারে, বা 200 দিন পর্যন্ত তারা সার্ভাইভ করতে পারে। তো অনেকে বলবে যে তারা তো বড়লোক দেশ, তারা এটা অ্যাফোর্ড করতে পারে। তা আমি মনে করি এটা মানসিকতা, এটা আমরাও অ্যাফোর্ড করতে পারি। তার কারণ হচ্ছে একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ, হ্যাঁ, আমরা কখন কিভাবে করি। আমি যদি একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ করতাম, বাংলাদেশের দুই মাসের স্ট্র্যাটেজিক রিজার্ভ 60 ডেজ, 200 দিন বাদ দিয়ে দিলাম আমি। আর সরকার কিন্তু বারবার বলছে, জি ডক্টর এজাজ, সরকার কিন্তু বারবার বলছে যে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমাদের যথেষ্ট মজুদ আছে। তারপরেও কিন্তু আমরা দেখছি যে পেট্রোল পাম্পগুলোতে কি পরিমাণে মানুষের ভিড় করছে, লাইন ধরছে, ঘন্টার পর ঘন্টা, রাত পেরিয়ে যাচ্ছে। এগুলো কি শুধু প্যানিকের কারণে এরকম হচ্ছে? আমি প্যানিক, ডেফিনেটলি প্যানিক তো হয়েছেই, বলতেই হবে। কিন্তু আমি মনে করি এর মধ্যে আরো অনেক কিছুই আছে যেগুলো আমরা সম্পূর্ণরূপে জানি না, আমাদের কাছে তথ্য আসছে না। কারণ আপনি যদি এই পাম্প মালিকদের কাছে গিয়ে কথা বলেন, যেটা আপনারাই প্রেজেন্ট করেছেন নিউজে, আপনাদের নিউজের থেকেই আমি বলছি, সেখানে অনেকেই বলছে আমরা যতটুকু পাওয়ার কথা ততটুকু পাচ্ছি না। এখন এখানে তো সত্যি মিথ্যা বার করার একটু কঠিন, হ্যাঁ, আপনারা হয়তো বার করতে পারেন অনুসন্ধান করে। এখন যদি পাম্প যদি বলে যে তারা পাচ্ছে না, তাহলে একটা সমস্যা আছে। আরেকটা হচ্ছে, আমি যেটা মনে করি, আমি অনেক জায়গায় দেখেছি, আমার বাসার পাশে যে ইয়েটা আছে সেখানে দীর্ঘ লাইন হচ্ছে, যে এটা আসলে সব জায়গাতেই দেখা যাচ্ছে। জি ডক্টর এজাজ, আজ কিন্তু সিপিডির একটা ব্রিফিং ছিল, সেখানে কিন্তু সিপিডি বলেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটা আমাদের হয়েছে, এইটার কারণে আমরা মধ্যপ্রাচ্য বাদে রাশিয়া বা চীন থেকে সস্তা দামে জ্বালানি তেল আমদানি করার যে প্রক্রিয়া, সেটাতে সহজভাবে আসলে ঢুকতে পারছি না। এই বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাই। না, ওনারা যেটা বলেছে ওটার তো এখনো ইম্প্যাক্ট হয়নি। হ্যাঁ, ওগুলো তো দীর্ঘমেয়াদী জিনিসপত্র আর ফিউচারে আসবে। আমরা এখন পর্যন্ত যে অবস্থায় আছি, আমরা যেখান থেকে আমরা আমদানি করি, দ্যাট ইজ মিডল ইস্ট, হ্যাঁ, হরমুজ প্রণালী দিয়ে, হ্যাঁ, ওইটা তো এতদিন চলছে, এখনো চলছে, আরো কিছুদিন চলবে। ফিউচারের কথা উনি যেটা বলেছেন যে আমাকে যদি আমেরিকার থেকে আনতে হয়, তাহলে আমার এই যেটাকে আমরা ডাইভার্সিটি বলি, এটাকে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তবে আমি তো এই মুহূর্তে আমি যদি আমেরিকার থেকে কিছু আনি, তাহলে তো সেটা আমার জন্য লাভজনক, কারণ আমি আনতে পারছি, কিন্তু মিডল ইস্ট থেকে আমরা আনতে পারছি না। চায়না রাশিয়ার ব্যাপারে তেল আনার থেকে ওইখানে অনেক রকম কথাবার্তা আছে। একটা হচ্ছে রাশিয়ার উপরে এখন একটা নিষেধাজ্ঞা আছে, আর চায়নার তো নিজস্ব কিছু দেওয়ার ক্ষমতা নাই, তাদের তো নিজস্ব তেল নাই, কিন্তু তারা পরিশোধিত তেল, ডিজেলটা, জ্বালানি তেল আমদানিতে এখন যে বাড়তি ব্যয়টা হচ্ছে, সেক্ষেত্রে দাম বাড়ানো ছাড়া কর কাঠামো পরিবর্তন করে কি অন্য কোনোভাবে সমন্বয়ের কোনো সুযোগ আছে কিনা? দেখেন, ইন্ডিয়া যে জিনিসটা করেছে সেটা হচ্ছে প্রতি লিটার যে জ্বালানিতে, তরল জ্বালানিতে সরকারের একটা ভালো রকমের ট্যাক্স, ওদের ওখানে একটা ফেডারেল ট্যাক্স আর লোকাল ট্যাক্স আছে, আর ডিউটি, অন্যান্য ডিউটি আছে। তো ওরা বলেছে যে প্রথম স্টেপে তারা যারা করেছে এটাকে সরিয়ে দিয়েছে। তাহলে এটা যদি সরিয়ে দেয়, তাহলে তো ওদের যেই বিতরণ কোম্পানি, তার লাভটা একটু বেড়ে গেল এবং দাম তো একই রাখলো। তো ওনাদের মিনিস্টার কিন্তু বলেছে আমরা কিন্তু দামটা কমাচ্ছি না, কিন্তু আমরা এই ভ্যাট এইগুলো সরিয়ে দিচ্ছি যাতে করে বিতরণ কোম্পানির যেন লস হয়। আমাদের কিন্তু আমাদেরও আছে। আমাদের প্রথম স্টেপে যেটা এই আমাদের সরকার কিংবা বিতরণ কোম্পানিরা করতে পারে, সরকারকে বলতে পারে ওগুলো সরিয়ে দেন। তাহলে 100 টাকায় যে ডিজেল বিক্রি হচ্ছে, আমরা এখনো 100 টাকা দিলাম, কিন্তু বিবিসির তখন লসটা কমে গেল, তা তারা ইয়ে করলো। কিন্তু আমি মনে করি এর পরের স্টেপেই আমাদেরকে দামটা বাড়াতে হবে, কারণ যতখানি দাম বেড়েছে আর বাড়ানোর প্রয়োজন, সেটা শুধু ট্যাক্স এবং ডিউটি সমন্বয় করেই হবে না। জি, আসলে এই মুহূর্তে যে সংকটটা দেখা দিয়েছে, এটা তো আমরা তো বলতেই পারি যে এটা হয়তোবা যুদ্ধ যতদিন চলবে, যুদ্ধের উপর ডিপেন্ড করে আসলে আমাদের এই সংকটটা বাড়বে বা কমবে। সেক্ষেত্রে স্বল্পমেয়াদী কোনো পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী আসলে কোন ধরনের পরিকল্পনা সরকার এগোতে পারে?
অবশ্যই আপনাকে সব মেয়াদেই পরিকল্পনা নিতে হবে। এবং আমি একটু আশ্চর্য হলাম যে সরকার যে এই স্বল্প মেয়াদী পরিকল্পনা যেগুলো অনেক দেশে আরম্ভ হয়ে গেছে, আমাদের যেহেতু আমরা 100% অলমোস্ট ডিপেন্ডেন্ট হওয়ার সত্ত্বেও আমরা এগুলো আরম্ভ করি নাই। দেখেন, আপনি যদি সাশ্রয় করেন, আপনি যদি অর্ধেক ব্যবহার করেন, তাহলে তো ওইটাই তো একটা লাভ। তাহলে আপনি যদি $100 তেল যদি $200 হয়, আপনি যদি অর্ধেক ব্যবহার করেন, তাহলে তো আপনি নিজের উপরে শকটা ছড়িয়ে ফেলবেন। এবং এগুলাকে আমাদের কালচারের মধ্যে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা কিন্তু এখনো এটা আরম্ভ করি নাই। সরকার বলছে এগুলা করবে, সে ওগুলা করলে কিন্তু তাহলে আমরা অনেক অংশে এই ইম্প্যাক্ট থেকে বেঁচে যাব। কিন্তু এখন কথা হচ্ছে, অনেকে বলবে যে ওগুলা করতে গেলে আমাদের ইকোনমিক ক্ষতি হবে নাকি। আমি বলবো যে কিছু কিছু জিনিস আছে যেগুলো কোনো রকম ক্ষতি হয় না। আমি যদি গাড়িটা না ব্যবহার করে রিক্সায় যাই কিংবা হেঁটে যাই, তাহলে তো আমি আমার জায়গায় গন্তব্যস্থানে যেতে পারলাম, কাজও করতে পারলাম, কিন্তু আমার সেই তেলটা বেঁচে গেল। এরকম অনেক জিনিসই করা যায়। কারণ আমরা কোভিডের সময় দেখেন বাসার থেকে বাচ্চারা তারা বাসার থেকে পড়াশোনা করেছে অনলাইনে। হ্যাঁ, পড়াশোনা তো হয়েছে, অনেকে বলবে অত ভালো হয়নি, কিন্তু হয়েছে তো। কিন্তু আমার ওই অ্যামাউন্ট অফ তেল, ওই অ্যামাউন্ট অফ জিনিসপত্র আমার সাশ্রয় হয়েছে। যে আবারও কিন্তু আমরা ওরকম একটা ইঙ্গিত পাচ্ছি, আমরা কিন্তু আবারও করতেই হবে। যে আমরা কিন্তু আবারও এরকম একটা ইঙ্গিত পাচ্ছি যে হোম অফিস বা বাসায় থেকে ক্লাস করার যে আমরা একটা ইঙ্গিত পেয়েছি ইতিমধ্যে। ডক্টর এজাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জ্বালানি সংকট নিয়ে আমরা কথা বলছিলাম জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এজাজ হোসেনের সঙ্গে। দেখছেন দেশ বাণিজ্য। এখন থেকে সারা বছর আয়কর দেয়া যাবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। মঙ্গলবার আগামী অর্থ বছরের জন্য প্রাক বাজেট আলোচনায় তিনি জানান, 1999 সালে বাতিল হওয়া ওয়েলথ ট্যাক্স অ্যাক্ট 1963 পুনরায় চালুর পরিকল্পনা করছে এনবিআর। রাজস্ব বাড়াতে ইনহেরিটেন্স ট্যাক্স চালু করারও পরিকল্পনা চলছে। মাকদুর আমিতের রিপোর্ট। 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে মঙ্গলবার সকালে জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত হয় প্রাক বাজেট আলোচনা সভা। এ সময় উঠে আসে এনবিআর এর পরিকল্পনা ও গৃহীত বিভিন্ন বিষয়। ট্যাক্স জটিলতা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বক্তারা। গ্রামেও কিন্তু উন্নয়ন হচ্ছে, তারাও কিন্তু ইনকাম করছে। চিন্তাধারা যদি এখানে স্প্রেড করা যায়, সো আমার মনে হয় যেটা আপনারা চাচ্ছেন সেটা অনেকটা অ্যাচিভ করা সম্ভব। ইকোনমির একটা বিরাট অংশ ট্যাক্স দেয় না, আপনি সেখানে না দিয়ে দেখা যায় যে যারা আসলে ট্যাক্স নেটের মধ্যে আছে তাদেরকেই অনেক বেশি প্রেসার দেওয়া হচ্ছে। এনবিআর চেয়ারম্যান জানান, এবছর করের হার না বাড়লেও করের আওতা বাড়বে। রেভিনিউ সেক্টর আপনাদেরকে চিন্তা করতে হবে যে সরকারের রেভিনিউ কমে এরকম কোনো কিছু কিন্তু এখন এই গভর্নমেন্ট খুব সহজে অ্যাকসেপ্ট করবে না আর কি। রেভিনিউ জেনারেশন বাড়ানোর দিকেই যাইতে হবে। আমরা রেট না বাড়িয়ে কিভাবে আমরা এটাকে বিস্তৃত করতে পারি সেদিকে আগাবে। রেভিনিউ বাড়াতে ইনহেরিটেন্স ট্যাক্স চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এবার আমরা চিন্তা করছি এবং আমাদের টিম কাজ করছে যে আমরা আবার ওয়েলথ ট্যাক্স অ্যাক্টটাকে আমরা নিয়ে আসতে পারি কিনা। পৃথিবীর অনেক দেশে ইনহেরিটেন্স ট্যাক্স আছে, আমরাও এই ইনহেরিটেন্স ট্যাক্সটা বাংলাদেশে চালু করতে পারি কিনা। আমরা হয়তো শুরু করব ধরেন যেগুলো খুব দামি মানে প্রপার্টি অথবা আমাদের সিটি কর্পোরেশন এলাকাতে যে সকল প্রপার্টি আছে, এগুলো যখন ট্রান্সফার হবে নেক্সট জেনারেশনের কাছে, মিউটেশন হবে, তার আগে ওনাদেরকে এই ইনহেরিটেন্স ট্যাক্সটা পরিশোধ করতে হবে। ভোগান্তি কমাতে পুরো সিস্টেমকে ডিজিটালাইজড করার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। অনলাইনে সরাসরি ট্যাক্স পেয়ারের ব্যাংক অ্যাকাউন্টে ইনকাম ট্যাক্সের রিফান্ড এবং ভ্যাটের রিফান্ড চলে যাবে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসেই সরকারের ব্যাংক ঋণ $1.5 কোটি টাকা ছাড়িয়েছে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ব্যাংক থেকে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 53,386 কোটি টাকা। সরকারের অভ্যন্তরীণ ঋণ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই সময়ে ব্যাংক বহির্ভূত আর্থিক খাত, সঞ্চয়পত্র সহ বিভিন্ন উৎস থেকে সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 8,861 কোটি টাকা। যদিও এই খাত থেকে পুরো অর্থ বছরে সরকারের ঋণ নেওয়ার
কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 21,000 কোটি টাকা। অর্থ বছরের প্রথম 6 মাসে দেশের প্রশাসনিক দায়িত্ব ছিল অন্তর্বর্তী সরকার। ওই সময়ে উন্নয়ন কর্মকাণ্ডের গতি তুলনামূলক ধীর ছিল, ফলে ঋণের বড় অংশই ব্যয় হয়েছে সরকারের পরিচালন ব্যয় মেটাতে। 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ ছিল 6,740 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের একই সময়ে প্রায় 8 গুণ বেড়ে 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে চলতি মার্চে। মার্চ শেষ না হতেই প্রবাসীরা পাঠিয়েছেন $3.5 বিলিয়ন, যা নতুন রেকর্ড। এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল 2025 সালের মার্চে $329,56,30,000। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে মার্চ মাসের প্রথম 29 দিনে প্রবাসীরা পাঠিয়েছেন $349 কোটি মার্কিন। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় 42,500 কোটি টাকা। এটি দেশের ইতিহাসে একক সর্বোচ্চ রেমিটেন্স। দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে সর্বোচ্চ 3,266 টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এতে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 2,44,711 টাকা। নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,33,572 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,213 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,63,063 টাকা নির্ধারণ করা হয়েছে। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।